নমস্কার বন্ধুরা, সাউন্ড অফ তিস্তার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে সকালবেলা আমাদের গন্তব্য আগ্রা ফোর্ট। আর আগ্রা ফোর্ট যাওয়ার জন্য আমাদের কনভেনিয়েন্ট সব থেকে বেশি মেট্রোতে আমরা চুজ করলাম। ডক্টর আম্বেদকর চক এই স্টপেজে নামতে হবে। এখন ঢুকছে তাজমহল। আগ্রা ভ্রমণের জন্য আমরা হোটেল নিয়েছিলাম ফতেহাবাদ রোড মেট্রো স্টেশনের ঠিক কাছেই। ফতেহাবাদ রোড মেট্রো স্টেশনের পরের স্টেশন তাজমহল। তাজমহলের পরের স্টেশনই ডক্টর আম্বেদকর চক বা আগ্রা ফোর্ট স্টেশন। এই পর্বে আমরা ঘুরে দেখব ঐতিহাসিক আগ্রা ফোর্ট কিংবা আগ্রার লাল কেল্লা, এবং তারপরে আমরা যাব বেবি তাজে। মুঘল সাম্রাজ্যের মূল শাসন কাজ যেখান থেকে চলতো সেই আগ্রা ফোর্টে আমরা এখন ঢুকছি। আগ্রা ফোর্ট তৈরি শুরু করেছিলেন সম্রাট আকবর। তার পরবর্তী সম্রাটরা অর্থাৎ জাহাঙ্গীর, শাহজাহান এবং ঔরঙ্গজেব মিলে ৯৫ বছর ধরে এই ফোর্টটি তৈরির কাজ সম্পন্ন করেন। পর্যটকদের জন্য ফোর্টে ঢোকা এবং বেরোনোর এই একটি মূল রাস্তা। আর ফোর্টের বাইরটায় দেখুন, চারদিকে ফোর্টকে কেন্দ্র করে এরকম গভীর পরিখা কাটা আছে। বহিরাগত শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য এই পরিখার জলে কুমির ছেড়ে রাখা হতো। একদম বাইরের গেটটা দিয়ে ঢুকে আমরা এই জায়গায় এসে পৌঁছলাম। চারদিকটা অপূর্ব সুন্দর কারুকার্য। আগ্রা ফোর্ট তৈরির জন্য বেলে পাথর আনা হয়েছিল ফতেপুর সিক্রি থেকে। আগ্রা ফোর্টের গঠনশৈলীর মধ্যে রাজপুতানা ঘরানার ছাপ পাওয়া যায়। সম্রাট আকবরের প্রধান পত্নী যোধাবাই ছিলেন রাজস্থানেরই মেয়ে। এটিই কেল্লার প্রধান প্রবেশপথ। আগে এই পথ দিয়েই হাতি ঘোড়া সব ঢুকত। ড্রামবাদকরা এই উঁচু জায়গাগুলোতে বসেই সম্রাটদের স্বাগত জানাতেন। সম্রাটরা যুদ্ধ জয় করে ফিরলে ওপরের এই ছোট কুঠুরিগুলো থেকে রমণীরা তাদের ওপরে গোলাপ ফুল এবং গোলাপ জল বর্ষণ করতেন। ১৭৬১ সালে যুদ্ধের সময় ভরতপুরের মহারাজ সুরজমল জাট আগ্রা ফোর্ট আক্রমণ করেন। কেল্লার বিভিন্ন অংশ প্রচুর ক্ষতিগ্রস্ত হয়। পরে তাকে মেরামত করা হয়। সেই জন্যই এই রঙের তারতম্যটা আপনারা দেখতে পাচ্ছেন। মূল দুটি প্রবেশদ্বার পেরিয়ে আমরা ঢুকে পড়েছি ফোর্টের ভেতরে। এই যে রাস্তাটা আপনারা দেখছেন, এটা প্রায় ৭০ ফিট খাড়াই। এই ফোর্টের মাত্র ৩০% পর্যটকদের জন্য খোলা আছে, বাকি ৭০% আর্মিদের দখলে। শত্রুরা যদি প্রথম দুটো প্রবেশপথ পাশ করে এখানে ঢুকেও পড়ে, তাহলে ওপর থেকে বড় বড় কাঠের গুঁড়ি গড়িয়ে দেওয়া হতো, যাতে হাতি কিংবা ঘোড়া চলাচলে বাধা সৃষ্টি হয়। এবং পাশে এই যে ক্ষোভযুক্ত জায়গাগুলো দেখছেন, এখান থেকে গরম তেল, গরম জল, গরম ঘি ঢালা হতো। প্রায় সম্পূর্ণ উত্তর এবং মধ্য ভারত শাসনকারী মুঘল সম্রাটদের নিরাপত্তা কিন্তু খুবই আঁটোসাঁটো ছিল। খাড়া রাস্তা পার করে আমরা এসে পৌঁছেছি একদম চারদিক খোলামেলা একটি জায়গায়। এখানেই রয়েছে সম্রাট জাহাঙ্গীরের মহল। সম্রাট আকবর তার পুত্র জাহাঙ্গীরের জন্য এই মহলটি নির্মাণ করেছিলেন। আকবরী মহলও ছিল এখানে, কিন্তু জাঠেদের আক্রমণে আকবরী মহল নষ্ট হয়ে যায়। প্রায় ৩০০০ কেজি ওজনের এই যে পাত্রটি দেখছেন, এটা কিন্তু একটি সিঙ্গেল মার্বেলের তৈরি। এটি জাহাঙ্গীরের বাথটাব। যোধাবাই পুত্র জাহাঙ্গীর এটি উপহার হিসেবে পেয়েছিলেন তার মামার বাড়ির থেকে, অর্থাৎ রাজস্থান থেকে। এই বাথটাবটিতে সোনা দানা ভরে তাকে উপহার দেওয়া হয়েছিল।
জানা যায় বেলে পাথরের ওপরে এই সাদা মার্বেলের কাজগুলো করিয়েছিলেন সম্রাট শাহজাহান। চলুন জাহাঙ্গীর মহলের ভেতরে প্রবেশ করা যাক। ফোর্টের কারুকার্য দেখলে সত্যি অবাক হয়ে যেতে হয়। আমরা ঢুকে পড়েছি জাহাঙ্গীর মহলে। বাম দিকে রয়েছে খাওয়ার জায়গা এবং ডান দিকটা শোয়ার ঘর। জাহাঙ্গীর মহলের ভাস্কর্য অপূর্ব এবং এই ভাস্কর্যের মধ্যে হিন্দু ঘরানার ছাপ পাওয়া যায়। সম্রাট আকবরের হিন্দু পত্নী যোধাবাইয়ের ঠাকুর ঘর এটি। এই খোলা জায়গাটিতে প্রায়শই মুজরার আয়োজন করা হতো এবং ওপরে বসে সম্রাট জাহাঙ্গীর মুজরা দেখতেন। সম্রাট জাহাঙ্গীর পড়াশুনো করতে ভালোবাসতেন। এটি ছিল তার সুবিশাল লাইব্রেরি হল। 1761 সালে সুরজমাল জাঠের আক্রমণে যার অধিকাংশই ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এসে পৌঁছেছি আগ্রা ফোর্টের হাওয়া মহলে। এখানেই গরমকালে সম্রাটরা যমুনার ঠান্ডা হাওয়া খেতেন। এই ছাদটা থেকে তাজমহলের এক অপূর্ব সুন্দর ভিউ পাওয়া যায়। হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছলাম শাহজাহান মহলে, যাকে বলে হোয়াইট মার্বেল প্যালেস। পালকির মতো এইরকম দুটি ঘর আছে। একটি ছিল শাহজাহান কন্যা রোশনারার জন্য, আরেকটি অপর কন্যা জাহানারার জন্য। লক্ষ্য করে দেখবেন কোনো ঘরেই কিন্তু কোনো দরজা নেই। দরজার বদলে মুঘল সম্রাটরা সিল্ক, কটন, উলের তৈরি পর্দা ব্যবহার করতেন। উপরে যে তাম্রখচিত ফলকটুকুনি দেখছেন, এটা কিন্তু আগে সোনার ছিল, পরে লুটতরাজ হয়ে যায়। আমরা চলেছি খাসমহলের দিকে, অর্থাৎ শাহজাহান মুমতাজের শোয়ার ঘর। আর এই যে কুলুঙ্গিগুলো দেখছেন, এখানেই মোমবাতি কিংবা প্রদীপ জ্বালিয়ে রাখা হতো চারদিকটা আলোকিত করার জন্য। খাসমহল পুরো আগ্রা ফোর্টের সবচেয়ে সুন্দর মহল এটি। দেওয়ালের কারুকার্য দেখলে অবাক হতে হয়, তবে জাঠেদের আক্রমণের পর তা অনেকটাই ক্ষতিগ্রস্ত। নকশার মাঝে মাঝে এই যে ফাঁকা অংশগুলো দেখছেন, এখানে সোনার তবক লাগানো থাকতো। সব কিছুই লুণ্ঠিত হয়ে গেছে। জানলা দিয়ে দেখা যাচ্ছে দূরে যমুনার তীরে শ্বেতশুভ্র তাজমহল। হোয়াইট মার্বেল প্যালেসের ঠিক সামনেই রয়েছে অঙ্গুরি বাগ।
অঙ্গুরিবাগ বানিয়েছিলেন সম্রাট জাহাঙ্গীর। অঙ্গুরিবাগে লাগানো আছে রোজ ওয়াটার ফাউন্টেন, আর দূরে ওই যে ছোট ছোট কক্ষগুলো দেখছেন, ওগুলো সম্রাট জাহাঙ্গীরের হারেমদের ঘর। সম্রাট জাহাঙ্গীরের সাথে তিনটি শব্দ অত্যন্ত সমার্থক: ওমেন, ওয়ার অ্যান্ড ওয়াইন। এই ওয়াইনের জন্যই এখানে আঙুর চাষ করা হতো এবং মাটি আসতো কাশ্মীর থেকে। আমরা এসে পৌঁছেছি সম্রাট শাহজাহানের বানানো শীষমহলে। যে মহল বানানোর জন্য সীসা বা কাঁচ এসেছিল সিরিয়া থেকে। মহলটি পর্যটকদের জন্য এখন বন্ধ। হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছালাম সেই মর্মান্তিক ইতিহাসের দোরগড়ায়, মুথাম্মম বুর্জ, অর্থাৎ শাহজাহানের জেলখানা। এখানেই শাহজাহানকে তার পুত্র ঔরঙ্গজেব বন্দি করে রেখেছিলেন। আমৃত্যু শাহজাহান আগ্রা ফোর্টের এই জেল থেকে বাইরে বেরোননি। এই জেলে বসে যমুনার ওদিকে তার প্রিয়তমা পত্নীর জন্য বানানো সমাধিস্থল তাজমহল দেখেই তার দিন কাটত। তাজমহল তৈরি হয়েছে যে মাকরানা মার্বেল দিয়ে। আগ্রা ফোর্টে সম্রাট শাহজাহানের খাসমহল এবং তার জেল সবই ওই একই মাকরানা মার্বেলের তৈরি। মাকরানা মার্বেলের ওপর পারছিনকারীর যে অপূর্ব কাজগুলো, তার বেশিরভাগ দামি পাথরই কিন্তু চুরি হয়ে গেছে। এখনও আলো পড়লে পাথরগুলো চকচক করে ওঠে। শোনা যায় এই গুপ্ত সিঁড়িটি মিশে যাচ্ছে যমুনা নদীতে। এই গুপ্ত সিঁড়ি দিয়েই শাহজাহানের মরদেহকে নিয়ে যাওয়া হয়েছিল এবং যমুনায় ভেসে ওপারের তাজমহলে সমাধিস্থ করা হয়েছিল। এই সিঁড়ি দিয়ে আমরা ওপরে উঠে এলাম। এখন আমরা যাব ফোর্টের একটি গুরুত্বপূর্ণ অংশে, দেওয়ানি খাস। এখানেই হতো মুঘল সম্রাটদের সাথে অন্যান্য রাজ্যের রাজা এবং সেনাপতিদের গুরুত্বপূর্ণ বৈঠক। মাঝের এই যে জায়গাটা দেখছেন, এখানে বসত মিনা বাজার। দিওয়ান মানে হল, খাস মানে স্পেশাল। এই স্পেশাল হল বা দিওয়ানি খাসে সাধারণ লোকের প্রবেশ নিষিদ্ধ ছিল। এখানে মুঘল সম্রাটরা বিভিন্ন দেশ থেকে আগত রাজাদের সঙ্গে গুরুত্বপূর্ণ মিটিং করতেন, সেটা রাজনৈতিক এবং ব্যক্তিগত। দিওয়ানি খাসের এই ওপরের অংশটুকু থেকে দূরে দেখা যাচ্ছে যমুনা নদী এবং তার ওপারেই শ্বেতশুভ্র তাজমহল। মিনাবাজারের চারদিকে এই ছোট ছোট কক্ষগুলো ছিল মুঘলদের ট্রেজারি। যত ধনরত্ন সবই এখানে সঞ্চিত থাকত। দিওয়ানি খাসে একটি সাদা মার্বেলের এবং একটি কোষ্ঠী পাথরের দুটো বসার জায়গা রয়েছে। সাদাটি সম্রাট শাহজাহানের এবং কোষ্ঠী পাথরের বসার জায়গাটি সম্রাট জাহাঙ্গীরের। আমরা চলে এসেছি আগ্রা ফোর্টের আরেকটি গুরুত্বপূর্ণ অংশে, দিওয়ানে আম। সত্যি কথা বলতে ইতিহাস বইয়ের পাতাগুলোকেই জীবন্ত আমরা দেখছি মনে হচ্ছে। দিওয়ানে আমেই সম্রাটরা প্রজাদের অভাব অভিযোগ শুনতেন এবং বিচার করতেন। এটি সেই জায়গা যেখানে ছিল ময়ূর সিংহাসন। কেল্লার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এটি হওয়ার আরেকটি কারণ হলো এখানেই প্রথম ইংরেজদের তরফ থেকে স্যার থমাস রো এসে ঔরঙ্গজেবের কাছে ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য করার অনুমতি চেয়েছিলেন। সেই অনুমতি পাওয়ার পর ধীরে ধীরে
ইংরেজরা ভারতবর্ষের দখল নেয়। ভারতবর্ষের ইতিহাসে আগ্রা ফোর্ট একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে। সমগ্র উত্তর এবং মধ্য ভারত শাসনকারী মুঘলদের শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দু ছিল এই আগ্রা ফোর্ট। প্রথমে এই জায়গায় হিন্দু রাজা বাদল সিংয়ের একটি কেল্লা ছিল। পরে সম্রাট আকবর সেই কেল্লার দখল নেন এবং এই আগ্রা ফোর্ট গড়ে তোলেন। এই আগ্রা ফোর্টেই ছিল সেই বিখ্যাত ময়ূর সিংহাসন, যাকে দুনিয়ার সবচেয়ে দামি সিংহাসন হিসেবে দাবি করা হয়। সম্রাট শাহজাহান এই সিংহাসনটি তৈরি করিয়েছিলেন। তখনকার দিনে খরচ পড়েছিল প্রায় 8 কোটি টাকা, যা তাজমহলের খরচের প্রায় দ্বিগুণ। সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যুর পর ধীরে ধীরে মুঘল সম্রাটদের ক্ষমতা হ্রাস পেতে থাকে। 1739 সালে পারস্যের সম্রাট নাদির শাহ ভারতবর্ষ অভিযান করেন এবং তিনি ময়ূর সিংহাসনটিকে লুট করে পারস্যে নিয়ে যান। এর সাথে তিনি কোহিনূর হীরাও লুট করে নিয়ে যান। পরে ইংরেজদের হাত ধরে তা চলে যায় ইংল্যান্ডে। এখন লন্ডন টাওয়ারে সেগুলি সংরক্ষিত আছে। আগ্রা ফোর্টের সাথে জড়িয়ে আছে ছত্রপতি মহারাজ শিবাজির নামও। 1665 সালের 5ই মার্চ ঔরঙ্গজেব ছল করে শিবাজি মহারাজ এবং তার পুত্র শাহজি মহারাজকে আগ্রা ফোর্টে ডেকে নিয়ে এসে নজরবন্দি করেন। প্রায় 5 মাস নজরবন্দি থাকার পর প্রখর বুদ্ধিসম্পন্ন শিবাজি মহারাজ তার ছেলেকে নিয়ে সকলের চোখে ধুলো দিয়ে ফলের ঝুড়িতে করে আগ্রা ফোর্টের বাইরে বেরোতে সক্ষম হন। আগ্রা ফোর্টে ঢোকার মুখেই শিবাজি মহারাজের একটি বড় স্ট্যাচু রয়েছে। আগ্রা ফোর্ট সম্পূর্ণ ঘুরে দেখতে সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টা। আপনারা অবশ্যই একজন গাইডের সাহায্য নেবেন। আগ্রা ফোর্টের টিকিটের দাম 50 টাকা। অনলাইন কিংবা অফলাইন যে কোনো মাধ্যমেই আপনারা টিকিট কাটতে পারেন। 15 বছরের নিচে বাচ্চাদের জন্য কোনো টিকিট লাগবে না। আগ্রা ফোর্ট থেকে আমরা বেরিয়ে পড়েছি। এখন চলেছি ইতমাদ-উদ-দৌলা বা বেবি তাজ দেখতে। আমরা এসে পৌঁছেছি ইতমাদ-উদ-দৌলা টোম্বে। এটি আসলে মির্জা গিয়াস বেগ এবং তার স্ত্রী আসমাদ বেগমের টোম্ব। বিশাল মুঘল সাম্রাজ্যের শাসনকার্য চালানোর জন্য সম্রাট আকবরকে সাহায্য করতে ইরান থেকে এসেছিলেন মির্জা গিয়াস বেগ। পরে তারই কন্যা নূরজাহানকে বিয়ে করেন সম্রাট জাহাঙ্গীর। কন্যা নূরজাহানের সাথে জাহাঙ্গীরের বিবাহের পর তিনি মুঘল সাম্রাজ্যের ওয়াজির বা প্রধানমন্ত্রীর পদে উন্নীত হন এবং ইতমাদ-উদ-দৌলা বা দ্য লর্ড ট্রেজারের পদে ভূষিত হন। পরে তারই নাতনি মুমতাজ মহলের সাথে সম্রাট শাহজাহানের বিবাহ হয়। 1622 সালে মির্জা গিয়াস বেগ পরলোক গমন করেন এবং তার কিছুদিনের মধ্যেই তার পত্নী আসমাদ বেগমও মারা যান। তাদের দুজনকেই এখানেই সমাধিস্থ করা হয়েছে। মুঘল সাম্রাজ্যের প্রথম শ্বেত পাথরের স্থাপত্য হলো এই বেবি তাজ বা ইতমাদ-উদ-দৌলা। এর আগে মুঘলদের সব স্থাপত্যের মধ্যেই রেড স্টোন বা লাল পাথরের আধিক্য লক্ষ্য করা যায়। ইতমাদ-উদ-দৌলা টোম্বে আসার প্রধান কারণই হলো এই অপূর্ব সুন্দর শিল্পকলাকে সামনে থেকে দেখার সুযোগ। এত সূক্ষ্ম কারুকার্য মার্বেলের ওপর হতে পারে, একে না দেখলে বিশ্বাস করা যায় না। তাজমহলের মতোই পুরো দেওয়াল জুড়ে পারচিনকারীর কাজ। তাজমহলের মতোই ইতমাদ-উদ-দৌলা টোম্বে 3 দিকে 3টি বড় গেট আছে, তাই একে অনেকে বেবি তাজও বলে থাকেন।
আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাদের অবশ্যই জানাবেন। পরের পর্বে আমরা ফিরব আগ্রা থেকে প্রায় 40 কিলোমিটার দূরে মুঘলদের প্রাচীন রাজধানী ফতেপুর সিক্রি। তার সাথে ঘুরে দেখব এশিয়ার সবচেয়ে উঁচু গেট বুলন্দ দরওয়াজা এবং যাব আগ্রার বিখ্যাত সদর বাজারে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ভ্রমণে থাকবেন।